হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা হলো সেটা হলো কুম্ভ মেলা। শুধু কুম্ভ মেলা বলা ভুল হবে, কারণ এটা মহাকুম্ভ। তো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে যাচ্ছি, কবে যাচ্ছি, কেন ওই দিনেই যাচ্ছি, এই সবগুলো নিয়ে ইন ডিটেল আলোচনা করব। কোথায় হয়, কেন হয়, এই বছর কেন ওখানে হচ্ছে, তো এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, চলো। কুম্ভ মেলা। কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ তীর্থযাত্রাগুলোর মধ্যে একটা। এবারে যেটা হচ্ছে সেটা হলো পূর্ণকুম্ভ। শুধু পূর্ণকুম্ভ বলে বলা ভুল হবে, এবারে যেটা হচ্ছে সেটা হলো মহাকুম্ভ। লাস্ট হয়েছিল 2019-এ। 2019-এ যেটা হয়েছিল সেটা হলো অর্ধকুম্ভ। তোমাদের এই অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ, এই তিনটের কনসেপ্ট আমি ক্লিয়ার করছি। তার আগে তোমাদের বলে দিই যে কুম্ভ মেলা অনুষ্ঠিত কোথায় হয়। ওটা ভারতবর্ষে টোটাল 4খানা জায়গায় অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। প্রথম হচ্ছে হরিদ্বার, দ্বিতীয় হচ্ছে প্রয়াগরাজ, 3 নম্বর হচ্ছে উজ্জয়ন এবং 4 নম্বর হচ্ছে নাসিক। তো মূলত হরিদ্বার এবং হরিদ্বার এবং প্রয়াগরাজ এই জায়গাগুলোতে সবথেকে বড় করে কুম্ভমেলা অনুষ্ঠিত করা হয়। এবারে যেটা হচ্ছে তোমরা সকলেই জানো, 2025-এ যেটা হচ্ছে সেটা হলো প্রয়াগরাজে। এবারে তোমাদের বলছি অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভের পার্থক্য। অর্ধকুম্ভ হচ্ছে প্রত্যেক 6 বছর অন্তর অন্তর যেটা হয় সেটাকে বলা হয় অর্ধকুম্ভ। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর যেটা হয় সেটাকে বলা হয় পূর্ণকুম্ভ। এবং 12 বছরের যে 12টা সাইকেল আছে সেটা কমপ্লিট করার পর যেটা আসে সেটা হলো মহাকুম্ভ। এই মহাকুম্ভ 144 বছরে একবার আসে। 2025-এ যেটা হচ্ছে সেটা হলো মহাকুম্ভ, এবং এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সাক্ষী থাকতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো, যাদের পক্ষে সম্ভব তারা প্লিজ এই মহাকুম্ভতে ভিজিট করো। আশা করি যারা যাবে ভেবে রেখেছো তারা তো অলরেডি প্ল্যান করে বসে আছো। যারা এখনও প্ল্যান করোনি তারা কিভাবে যেতে পারবে বা অল্টারনেটিভ কী ওয়ে আছে সেটা আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো। তাই পুরো ভিডিওটা দেখো তোমরা। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, যে এই যে মহাকুম্ভ, এই মহাকুম্ভতে সব তিথি এক জায়গায় মিলে মিশিয়ে যেটা তৈরি হচ্ছে, এর মাঝখানে যে পুণ্য স্নানটা করা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গিয়ে, সেটা একটা বিরাট বড় ব্যাপার। এটা শুরু হচ্ছে তোমাদের জানুয়ারি 13 তারিখ থেকে, শেষ হবে ফেব্রুয়ারি 26 তারিখ। টোটাল 44 দিন ধরে চলবে এই মহাপুণ্য স্নান। এর মাঝখানেও তিথিগুলো ভাগ করা আছে, সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি কবে কোন তিথিতে স্নান করলে কীরকম তোমরা পুণ্য লাভ অর্জন করতে পারবে। এবারে তোমাদের সকলের মনে হতে পারে যে এই 4খানা জায়গাতেই কেন হয় কুম্ভ বা মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ? গোটা ভারতবর্ষে এতগুলো জায়গা আছে, সেগুলো বাদ দিয়ে 4টে জায়গাতেই কেন হচ্ছে, বা কেন 6 বছর অন্তর বা 12 বছর অন্তর? এর সঙ্গে প্রচুর ইতিহাস জড়িয়ে আছে। দুটো মূল কারণ হচ্ছে, এর সঙ্গে জড়িয়ে আছে সমুদ্র মন্থন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যেরকম অমৃত উঠেছিল সেরকম বিষও উঠেছিল। আমরা সকলেই জানি যে বিষ কোথায় গেল, কে ধারণ করেছে, সেগুলো নিয়ে আলাদাভাবে আর বলছি না। কিন্তু যখন অমৃতটা এসছিল, দেবতারা অসুরদের থেকে ওই অমৃত নিয়ে পালাচ্ছিল। তো 12 বছর ধরে এই সাইকেলটা চলতে থাকে, এবং ওই যে কলসিটা উঠেছিল সমুদ্র মন্থনের সময়, সেই কলসি থেকে অমৃতের যে ফোঁটাগুলো পড়েছিল, সেই ফোঁটাগুলো পড়েছিল প্রয়াগরাজে, উজ্জয়নে, নাসিকে এবং হরিদ্বারে। এবং এই যে জায়গাগুলো পড়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটা একটা নদীর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে রিলেটেড। যদি আমি প্রয়াগরাজ নিয়ে কথা বলি, প্রয়াগরাজে কিন্তু 3টে নদীর সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। যদি আমি উজ্জয়ন বলি, তার পাশে কিন্তু শিপ্রা নদী আছে। এবং উজ্জয়ন কী কারণে ফেমাস আমরা সকলেই জানি, মহাদেবের 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা মহাকালেশ্বর, সেটা কিন্তু শিপ্রা নদীর পাশেই। হরিদ্বারের পাশেও মা গঙ্গা অবস্থিত। এবং যেটা 4 নম্বর সেটা হচ্ছে নাসিকের পাশে গোদাবরী অবস্থিত। তো এই প্রত্যেকটা জায়গার কিন্তু যদি আমি মাইথোলজিক্যাল ঘটনাগুলোকে বলি, সেগুলো কিন্তু খুব 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 সিগনিফিকেন্স আছে এই জায়গাগুলোর। আর একটা যে কারণ হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি সূর্যকে যখন 12 বছর লাগে প্রদক্ষিণ করতে, আমাদের পৃথিবীর যেমন সূর্যকে একবার চক্কর মেরে আসতে 1 বছর লাগে, বৃহস্পতির সময় লাগে কিন্তু 12 বছর। তো এই 12 বছরের কনসেপ্টটা খুব ইউনিক, সেই কারণে এইটা
প্রত্যেক 12 বছর বা 6 বছর অন্তর অন্তর উদযাপন করা হয়। যে 4টে জায়গার নাম তোমরা বারবার শুনছো, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়ন, নাসিক, এগুলোর বাইরে বেরিয়ে গিয়েও কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে ছোট ছোট করে কুম্ভমেলা উদযাপন করা হয়, যেগুলো মকর মেলা বা মাঘ মেলা নামে পরিচিত। যেমন তামিলনাড়ুতে হয়, কুরুক্ষেত, সোনিপাত, ইভেন নেপালে অবধিও হয়। এবং এগুলোর বাইরে বেরিয়ে গিয়ে যদি আমি আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গের বাঁশবেড়িয়াতে, ত্রিবেণীতে কিন্তু কুম্ভমেলা উদযাপন করা হয়, যেটা মাঘ মেলা বা মকর মেলা নামে পরিচিত। এটা 700 বছর বন্ধ ছিল, 2022 থেকে কিন্তু এটাকে আবার রিওপেন করা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জায়গাগুলো কিন্তু ইউনেস্কোর আন্ডারে আসে না। ইউনেস্কোর আন্ডারে কিন্তু এই 4টে জায়গায় আসে আন্ডারে, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়ন এবং নাসিক। কুম্ভমেলা মূলত 8ম শতাব্দীতে মানে প্রচলনটা আমাদের আদি শঙ্করাচার্যের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড। এবং কুম্ভমেলার বেসিক ব্যাপার হলো গঙ্গা স্নান করে পাপ মোচন করা। এবারে এইসবের বাইরে বেরিয়ে তোমাদের যে ইনফরমেশনটা দেওয়ার, যে তোমরা পৌঁছবে কী করে কুম্ভমেলায়। মহাকুম্ভমেলায় মানুষের এত সমাগম ঘটে যেটা মানে জাস্ট ধারণার বাইরে। 2013-তে যখন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 10ই ফেব্রুয়ারি 2013-এ 10ই ফেব্রুয়ারি প্রায় 3 কোটি লোক এসেছিল কুম্ভমেলায়। 2019-এ যখন আবার অনুষ্ঠিত হয় কুম্ভমেলা, 2019-এর 4ই ফেব্রুয়ারি প্রায় মানুষের সমাগম ঘটে 5 কোটি। 5 কোটি মানুষ এক জায়গায়, বুঝতে পারছো তোমরা? আর এবারে যেটা হচ্ছে সেটা বারবার আমি বলছি, এটা পূর্ণকুম্ভ থেকেও বড় বিষয়, এটা হচ্ছে মহাকুম্ভ। প্রায় অনুমান করা হচ্ছে প্রায় 10 থেকে 12 কোটি লোক এক জায়গায় এক সময় প্রেজেন্ট থাকবে। মানে ক্রাউডটা খালি ভাবো তোমরা, জাস্ট মানে বললেও আমার গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, এবারে তোমাদের আমি বলে দিই কুম্ভমেলা স্নানের সময়সূচিগুলো। প্রত্যেকটা তিথি মেনে করা হয় এই জিনিসগুলো। 14ই জানুয়ারি হলো মকর সংক্রান্তি, সেদিন একটা পুণ্য স্নান। দেখো, স্নান 44 দিনের মধ্যে প্রত্যেক দিনই চলবে, ঠিক আছে তো, কিন্তু এগুলো হলো স্পেশাল দিন। এই স্পেশাল দিনে সবথেকে বেশি ভিড় হয়, সবথেকে বেশি মানুষ আসে। 14ই জানুয়ারি হলো মকর সংক্রান্তি, সেদিন মহাস্নান হবে। সেকেন্ড হলো গিয়ে 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যা আছে, সেদিন মহাস্নান হবে। এর পরের দিন হলো 3rd ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী, মানে আমাদের বাংলায় যেটা যেই সময়টা আমরা সরস্বতী পুজো উদযাপন করে থাকি, বসন্ত পঞ্চমীর দিন আবার উদযাপন করা হবে মহাস্নান। এরপরে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, মাঘ পূর্ণিমা, সেদিন হবে আরেকটা মহাস্নান। এবং শেষ হবে গিয়ে 26শে ফেব্রুয়ারি, যেদিন হচ্ছে শিবরাত্রি। তো এই টোটাল 5খানা মহাস্নান হবে এই 44 দিনের মধ্যে। আমি যাচ্ছি 1st ফেব্রুয়ারি রাত্রিবেলা, এবং আমি গিয়ে পৌঁছবো 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি আমি স্নান করে আমি আবার ফিরে আসবো বারাণসীতে। এবার তোমাদের আমি বলি যে আমি কিভাবে আমার কুম্ভমেলা প্ল্যানটা সেট করেছি। তোমরাও চাইলে এই প্ল্যান ওয়াইজ নিজেদের প্ল্যানটা করে নিতে পারো, আমার মনে হয় সেক্ষেত্রে সুবিধা হবে। কারণ কুম্ভমেলায় যাওয়ার জন্য তোমাদের ফার্স্টে পৌঁছতে হবে প্রয়াগরাজ। প্রয়াগরাজ পৌঁছতে গেলে তোমাকে ট্রেন বা ফ্লাইটে যেতে হবে। ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই, বহুদিন আগে থেকে সব শেষ। এবার সেকেন্ড অপশান হচ্ছে ফ্লাইট, হিউজ 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 ভাড়া। তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, যে অল্টারনেটিভ ওয়েটা আমি ভেবে রেখেছি সেটা হচ্ছে আমি বারাণসী যাচ্ছি, যেটা আমার সেকেন্ড হোম, তোমরা সকলেই জানো। যখনই আমার হুজুগ ওঠে আমি বারাণসী পালাই। তো বারাণসীতে আমি 3-4 দিন থাকছি, ওখান থেকে অযোধ্যাতেও আমি একদিন যাব, সেই ভিডিওসও তোমরা দেখতে পাবে। তো তোমরা এখান থেকে যেটা করতে পারো, তোমরা এখান থেকে প্রায় দীনদয়াল চলে যেতে পারো, বা এখান থেকে তোমরা বারাণসী চলে যেতে পারো, যে কোনো রকমভাবে, কারণ প্রচুর ট্রেন অ্যাভেলেবেল থাকে। যত ট্রেন অ্যাভেলেবেল থাকে প্রয়াগরাজ বা আমাদের বারাণসী যাওয়ার জন্য, তার থেকে অনেক বেশি ট্রেন অ্যাভেলেবেল থাকে কিন্তু দীনদয়াল যাওয়ার জন্য। দীনদয়াল তোমরা পৌঁছে গেলে দীনদয়াল থেকে একটা অটো করে নেবে, চলে যাবে তোমরা বারাণসী। বারাণসী থেকে তোমরা বন্দে ভারত ধরে নেবে, বন্দে ভারত ধরে প্রয়াগরাজ যাবে। টাইম লাগবে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 50 মিনিট। প্রয়াগরাজ পৌঁছে গেলে প্রয়াগরাজ থেকে স্নান কমপ্লিট করে আবার তোমরা পরের দিন সকাল বা দুপুরবেলা বন্দে ভারত ধরে আবার তোমরা বারাণসী বা মুঘলসারাই চলে আসতে পারো। দেন ওখান থেকে ট্রেন ধরে আবার ব্যাক টু বাড়ি। এই প্ল্যানটা আমি কেন বললাম, হ্যাঁ হয়তো ব্রেক জার্নি করতে হবে, হয়তো বন্দে ভারতের ভাড়া একটু বেশি, এই কারণেই বললাম। কারণ প্রয়াগরাজে তোমরা বুঝতে পারছো আমি 10 থেকে 12 কোটি লোক বলছি, মানে কী লেভেলের ভিড় হতে পারে। ট্রেনে কাউকে আটকানো সম্ভব নয়। ইন্ডিয়ান রেলওয়েজ প্রচুর 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 ট্রেন চালাচ্ছে, বাট তারপরেও ভিড় কন্ট্রোল কতটা করতে পারবে আমার সন্দেহ আছে। আমি এটা খুলেই বলছি তোমাদের। সেই কারণে বন্দে ভারত বললাম, কারণ অন্যান্য ট্রেনে হুটহাট উঠে গেলেও বন্দে ভারতে কিন্তু উঠতে পারবে না লোকজন, সেই কারণে বন্দে ভারত বলা। আমি নিজে বন্দে ভারতের টিকিট কেটেছি, আমার দুটো টিকিট মিলিয়ে পড়লো 965 টাকা মতো। তাহলে বুঝতে পারছো কতটা সস্তায় তোমাদের কাজ মিটে যাচ্ছে। তোমরা যদি রাত্রিবেলাও বেরোতে চাও, আমি রাত্রিবেলা বেরোচ্ছি, রাত্রিবেলা যে কোনো একটা ট্রেন ধরো, 3 টায়ার বা 2 টায়ার বুক করো, প্রয়াগরাজ পৌঁছো, ভোরবেলা মহাস্নান কমপ্লিট করো। সকালবেলায় 11টায় ট্রেন আছে, 9টায় ট্রেন আছে, দুপুরবেলা ট্রেন আছে, রাত্রিবেলা ট্রেন আছে বারাণসী ফেরার জন্য, 3-4খানা বন্দে ভারত আছে তোমার বারাণসীতে ফিরে আসার জন্য। তো এই প্ল্যান ওয়াইজ তোমরা চলতে পারো। আমি এই প্ল্যানেই এগোচ্ছি, কারণ আমি ডাইরেক্ট যাচ্ছি না, আমি ব্রেক করে যাচ্ছি, কারণ আমার অনেকগুলো প্ল্যান আছে, প্রায় 4-5 দিনের প্ল্যান আছে, সব ভিডিওই তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখা হবে আবার তোমাদের সঙ্গে মহাকুম্ভতে
মহাকুম্ভ মেলায়, বারাণসীতে দেখা হবে, অযোধ্যায় দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আর যদি তোমাদের আরও কিছু জানতে হয় আমার থেকে কুম্ভ মেলা রিলেটেড, দেখো কুম্ভ মেলা বিরাট বড় একটা কনসেপ্ট, প্রচুর বড় কনসেপ্ট, এর পিছনে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে, প্রচুর তিথি নক্ষত্র। যখন আমি এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম তখনও দেখেছিলাম প্রচুর, মানে তোমরা যদি জানতে চাও জানার শেষ নেই। কিন্তু আমি জাস্ট ওপর একটা জিনিস বলে গেলাম, আমি কিভাবে যাব, তোমরা কিভাবে যেতে পারো এবং কেন হয় এই জিনিসগুলো, সেগুলো আমি বলার চেষ্টা করলাম যতটুকুনি আমি জানি ভাই। এই হচ্ছে টোটাল বিষয়। এর বাইরে বেরিয়ে গিয়ে তোমরা যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করে বা আমার ডাইরেক্ট ফেসবুক পেজে তোমরা জানাতে পারো। আর বারাণসীতে তোমরা যেটা দেখতে পাবে, একটা ছোট্ট আপডেট দিই এটাকে, বারাণসীতে আমি যাচ্ছি প্রায় 30 জনের একটা গ্রুপের সঙ্গে, যেখানে ম্যাক্সিমাম লোকের বয়স হচ্ছে অ্যাবভ 50 বা 60, মানে পুরো বুঝতে পারছো একটা সিনিয়র সিটিজেনদের গ্রুপ নিয়ে আমি যাচ্ছি একসাথে বারাণসী। তাদের কীরকম কী এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা কীভাবে দেখছে কাশী, বারাণসী, অযোধ্যাকে তারা কীভাবে দেখছে, সে সবটা তুলে ধরবো তোমাদের সঙ্গে। চলো টাটা।